যে এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার জন্য যে অপচেষ্টা করা হয়, তাতে করে রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো কি সেই ফাঁদে পা দেয় কিনা, যেটি জনাব ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত বলছিলেন যে ফ্যাসিবাদের চাওয়াই যেন পূরণ করতে যাচ্ছিল জামায়াত ইসলামী অনেকটা ভুলে, যে এই হাদির উপর গুলির ঘটনা নিয়ে মির্জা আব্বাসের সাথে যেরকম ঘটনা ঘটলো পরবর্তীতে এই বিষয়গুলো এবং ফেসবুক স্ট্যাটাস নানাবিধ বিষয়, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তাকে কি ক্ষতিগ্রস্ত করে কিনা এই বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে। আমি ততক্ষণ ফাইল খুঁজতেছিলাম আর এই ফোন করতেছিলাম, কারণ আমি আজকে একটা বই মানে দুর্ভাগ্যবশত ফেলে রেখে এসেছি। আচ্ছা, বইটার নাম হচ্ছে ইতিহাসের ছিন্নপত্র, 3য় খণ্ড। এটা টোটাল 5 খণ্ড, 3য় খণ্ড। কার লেখা? এটা হচ্ছে, লেখাটা হচ্ছে বলে দিচ্ছি আপনাকে, কাইকাই স্যারের, ওই যে আগে সেক্রেটারি ছিল কাউকাই স্যার। আচ্ছা, এখন আপনাকে আমি একটা প্যারাগ্রাফ পড়ে শোনাই। এই প্যারাগ্রাফটা কাইকাউস, হ্যাঁ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিল আর সাবেক প্রধানমন্ত্রী, হ্যাঁ, এখন এবং জ্বালানি সচিবও ছিল। হ্যাঁ, এই লেখাটা ছাপা হয়েছে অবজারভারে। আচ্ছা, আমি এইখানে কি আছে লেখাটা বলেন। 1992 সালের 16 ডিসেম্বর সাংবাদিক আকবর ইমাম স্বনামে আধুনালিপ্ত দি টেলিগ্রাফ নামক ইংরাজি দৈনিকে একটি চাঞ্চল্যকর রিপোর্ট লেখেন। ওই রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বরাত দিয়ে একটি তথ্য প্রকাশ করা হয়। 1971 সালের 17 ডিসেম্বর ওই শিক্ষক জনাব আকবর ইমামকে জানান যে ভারতের ছত্রি সেনারা 8 ডিসেম্বরের মধ্যেই ঢাকায় অবতরণ করে এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত করে। এই কথা জানতে পেরে 14 ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়, কিন্তু ভারতীয়রা আত্মসমর্পণের মুহূর্তটি 2 দিন পিছিয়ে ধার্য করে 16 ডিসেম্বর। এই সময়ের মধ্যে বিশেষ করে 14 ডিসেম্বর তারা বুদ্ধিজীবী নিধন পরিকল্পনা বাস্তবায়ন করে। যখন জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন তখন জেনারেল অরোরার সাথে ছিলেন 100 জন ভারতীয় ব্যবসায়ী, একটি ডেলিগেশন, 150 জন সাংবাদিক এবং 200 জন আমলা। তারপর একটা জিনিস বলি, ভাই যাদের নাম বললে ঢাকা ইউনিভার্সিটি, এরা কিন্তু সবাই ঢাকাতে ছিল 71 সালে, এবং এর বেশিরভাগই সমাজতান্ত্রিক চিন্তা চেতনার মানুষ ছিলেন। এবং তাদের সবার সাথে কিন্তু আমি জানি না, নীলিমা ইব্রাহিম বলছিলেন যে শহীদুল্লাহ কায়সারদের সাথে সেনাবাহিনীর অনেক অফিসারদেরও তাদের কি ছিল, কারণ তাদের বাচ্চারা ঢাকা ইউনিভার্সিটিতে তখনও পড়ালেখা করত। সো আমি কখনো বলিনি যে 9 মাসে পাকিস্তান হত্যাযজ্ঞ চালায়নি, এ কথা বলিনি, কিন্তু পাকিস্তান যে হত্যাযজ্ঞ চালাইছে সেজন্যই তো আমরা স্বাধীনতা লাভ করছি। কিন্তু 14 তারিখ থেকে 16 তারিখে এই বুদ্ধিজীবী হত্যা করলেন। 72 সালে তো ভাই আর পাকিস্তানি নাই। 72 সালে জহির রায়হান কীভাবে হত্যা হলো? আমি আপনার মাধ্যমে সারা জাতির কাছে প্রশ্ন, 72 সালে কিভাবে জহির রায়হান সাহেব মিরপুরে হত্যা হলো? এবং ববিতা স্টেটমেন্ট দিয়েছিল বিচিত্রাতে, ববিতা হচ্ছে তার শালী, দিয়েছিল যে জহির রায়হান মিরপুর যায় এক ভারতীয় ব্রিগেডিয়ার জেনারেলের সাথে। সেই ব্রিগেডিয়ার জেনারেলের ওই দিন রাতের বেলা আবার কি করার কথা ছিল, রাতে ডিনার করার কথা ছিল। সেই ডিনারও সে করে কি, মিরপুর থেকে ফোন করে ববিতাদেরকে জানায় জহির ভাই হারায় গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, বললে লাইন কেটে দেয়। তারপর আর কোনোদিন ওই ব্রিগেডিয়ারের চেহারাও দেখা যায়নি। তো যদি আমি তর্কের খাতিরেও ধরে নিই, 16 তারিখের পর তো 16 তারিখে আগে নাল পাকিস্তান করলো, 16 তারিখের পরে কোন পাকিস্তানি এসে 72 সালে জহির রায়হানকে? এবং জহির রায়হান আরেকটা জিনিস শোনেন, জহির রায়হান এক সাংবাদিক সম্মেলন করছিলেন 17 ডিসেম্বর। সেই সাংবাদিক সম্মেলনে জহির রায়হান বলছিলেন যে এই আওয়ামী লীগের নেতারা ইন্ডিয়াতে যে যে তাস খেলছে আর মেয়ে মানুষ নিয়ে হোটেলে ছিল, সে সব ডকুমেন্টারি জহির রায়হানের কাছে ছিল। জহির রায়হান বলছিল আমি একটা শ্বেতপত্র প্রকাশ করে জাতির সামনে এগুলো দেখাবো, তারা মুক্তিযুদ্ধ নিয়ে কি তামাশা করছে। সো আমার প্রচণ্ড মুক্তি যারা বুদ্ধিজীবী তারা আমাদেরই পিতা, আমাদেরই আত্মীয় স্বজন, এবং এই ক্ষতিটা হচ্ছে এই দেশের, ক্ষতিটা হচ্ছে এই দেশের কোনো না কোনো মায়ের সন্তান। তো তারা এটা তাকে পাকিস্তান মারছে না ইন্ডিয়া মারছে এই জায়গা না। ইন্ডিয়া কেন মারবে? কারণ পরবর্তীতে আপনি মিলে দেখেন 72 সাল থেকে যে করদ্রাষ্ট্র তৈরি করতে চাইলো, এগুলোর স্টপ যেন শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান এদেরই গাছ ছিল এর মতো প্রতিবাদ করার। তো এই গাছালা লোকগুলোকে যদি সরিয়ে ফেলে দেন, কেন আমি হাদির সাথে তুলনা করলাম, ভাইকে যে বললাম
দেখেন 50টা যে হিট ডাক্তার লিস্ট স্বাগত হোসেন সায়ন্ত যেটি বলছেন যে সেই যারা হত্যা হয়েছে, আমরা কোনো হত্যাকাণ্ডের ব্যাপারেই বলছি না যে কেউ মানে সেটিতে দুঃখ প্রকাশ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 14ই ডিসেম্বর, তাদের মধ্যে ইসলামী বুদ্ধিজীবী বা ইসলামী সেই রকম বা ঘরানার কেউ ছিল না, সেই জন্যই বিষয়টি এভাবে ওই আসছে জন্য যে আমি পড়ে শোনালাম যে ভারতীয় ব্যবসায়ীরাও ছিল না, ভারতীয় সাংবাদিকরাও ছিল না, তাহলে তো ভারতীয় ব্যবসায়িক আর সাংবাদিককেও হত্যা করার কথা। আমি সেই জায়গায়ও গেলাম না। আমার কথা হলো, শান্ত ভাইয়ের সাথে আমি দ্বিমত করতেছি না। আমার কথা হলো যে ভারত পাকিস্তান মারলে কি লাভ? পাকিস্তান তো জানেই হেরে গেছে। ভারত মারলে লাভটা কি? আমার করদ্রষ্ট করাটা আরো সহজ হয়। আর হাদিদেরকে কেন মারতেছেন? আমার কথাটা যে হাদিদেরকে যে ইন্ডিয়া যে মারতেছেন, আজকে ভাই আমার সাথে একত্র হবে। আমাদের আন্দোলনের ফসল আমার দেশের ফসল। এই যুদ্ধকে টেনে নিয়ে তুমি দিল্লি যাচ্ছ কেন? কারণ যে ছেলেগুলো গুলি করে গেল তারা তো আবার দিল্লিতেই চলে গেল। তার মানে কি ভারতের ইশারাতেই খুনগুলো হচ্ছে? তাহলে আমরা যারা ভারতের বিরুদ্ধে বলবো তাদেরকে আপনি কি করতে চাবেন? গণশত্রু বলতে চাইবেন। দেখেন আমাকে, দেখেন এই শান্ত ভাইকে আমি দেখাচ্ছি, গণশত্রু এক দিয়ে আমাকে হত্যার দিচ্ছে এবং পুরস্কার ঘোষণা করছে। আমার কি, আমি কি ভারতের বিরুদ্ধে বলতেছি? এটাই তো আমার অপরাধ। আমি তো একজন আইনজীবী, আমি তো কোনো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করি না, আমি তো কমিউনিস্ট পার্টি না, আমি তো নকশাল না, আমি তো এই দেশের সন্তান। তা আমাকে কেন ভারতে, এই জন্য বলতেছি কানেকশনটা কোথায়? ওই এদেশে বুদ্ধিজীবী যারা যারা ভারতের বিপক্ষে কথা বলবে তাদেরকে কি করতে হবে? নৃশংস করতে হবে। এবং যে টপ লিস্ট বের হয়েছে 50 জনের, দেখেন এখানে কারা আছে যারা যারা ভারত বিরোধিতা করে। পরে 2 নম্বরে কি আছে? হাসনাত সবচেয়ে বেশি ভারত বিরোধিতা করতেছে। ভারত বিরোধিতা হচ্ছে অপরাধ। যে বুদ্ধিজীবী ভারতের বিরুদ্ধে কথা বলবে তাকে হত্যাযোগ্য করে তুলতে হবে। এবার আপনার কোশ্চেনে আসি। আচ্ছা, কিছু বিষয় আছে অমীমাংসিত থেকে যায়, এবং আমি শান্ত ভাইয়ের সাথে একমত হয়ে বলতেছি, এই বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো 17 বছরেও করেনি, শেখ সাহেবও করেনি। এটার বিচার হওয়া উচিত। বিচারের আগে আপনি তদন্ত না করলে বিচার হবে কিভাবে? যেমন মুক্তিযুদ্ধের ইতিহাসটা আজ পর্যন্ত বিকৃত থেকে গেছে। আমাদের সবার উচিত কি এই ইতিহাসটাকে একটা ঠিক করা। ঠিক সেইভাবে মুক্তিযুদ্ধের এখন তো নতুন নতুন ইতিহাস আবার কেউ কেউ বলছে, যেমন আজকেও আমরা নানাবিধ কথা শুনছি। সেই জন্যই বলতেছি যে ভারতীয় মুজিব বাহিনীর গণহত্যার কারণে 25-এর ক্র্যাকডাউন হয়েছে। না, এখানে একটা জিনিস আপনাকে বলি ভাই, মুক্তিযোদ্ধারা ছিল 7টা কমান্ড, যে সেক্টর কমান্ডাররা ছিল, একটা কিন্তু আওয়ামী লীগের ছিল না, সব কিন্তু সেনাবাহিনী অফিসাররা ছিল। এবং আপনি একটা জিনিস দেখেন, যখন মুক্তিযোদ্ধারা ছিল, মুক্তিযুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে, তুমি আলাদা করে কেন মুজিববাদী বাহিনী তৈরি করলা? জিয়াউর রহমানের চেয়ে কি মুজিববাদী বাহিনী ছিল, মোর ক্যাপাবল ছিল? খালেদ মোশাররফের চেয়ে কি মুজিব বাহিনীর মানে শেখ মুজিব মোর ক্যাপাবল ছিল? মেজর জলিলের চেয়ে কি শেখ মুজিব খুব ক্যাপাবল ছিল? আপনি মুজিববাদ তৈরি করলেন কেন? মুজিববাদীদেরকে তৈরি করে দেখ। এইসব বিষয় বলে আর না, আপনার কথা হচ্ছে দেখেন নির্বাচন আমরা করতে চাই। ভাই যেমন বললেন পদত্যাগ আসলেই কোনো সমাধান না। আপনি পদত্যাগ করবেন, সময় কেউ নদীর স্রোত, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, আপনি পদত্যাগ করবেন, আপনার জায়গায় আরেকজন আসবে। কিন্তু সময়ের সাহসী সন্তান হচ্ছে সেই যারা এই পরিস্থিতি থেকে কি করে মোকাবেলা করে, যারা ধৈর্য ধারণ করে। এবং এই নির্বাচন নিয়ে যত খেলাই হোক, এই খেলার তো কি করতে হবে? আমার আপনাকে লড়াই করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তো চালিয়ে নিতে হবে না। ফি সাবিলিল্লাহ বলে যা হয় ইলেকশন হোক, আমরা চেয়ে চেয়ে দেখি, চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলা, ওরকমই হবে। যে বসে যাবে তার জন্য সে চেয়ে চেয়ে দেখবে, ইলেকশনের মতো হয়ে যাবে। এবং আমাদের এই সোনার বাংলাকে আমার আপনাকে গড়ে তুলতে হবে। এবং ইলেকশন ছাড়া 3টা ম্যান্ডেট নিয়ে এসেছিল, সংস্কার, বিচার আর ইলেকশন। 2টাই নির্বাচন। যতই বলি শস্যের মধ্যে ভূত, আজকে আমিরে জামাত ঘোষণা দিলেন যে যতই শস্যের মধ্যে ভূত থাকুক আমরা সবাই এটাকে প্রতিহত করবো। আমি আসবো আবার আপনার কাছে। দুইজনই মনে হয় এক জায়গায়। আচ্ছা।